শীতের দুপুরের রোদের মতো আমাদের জীবনেরও সুন্দর সময়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি সোনালি থেকে হালকা হয়ে হারিয়ে যায়। কিছুতেই চেষ্টা করেও ধরে রাখতে পারি না। চা করতে আসলেই মনে পড়ে ছেলেবেলাতে যখন প্রথম 1 কাপ সকালবেলা চা খাওয়ার অনুমতি মিলেছিল, তখন তো মাটির উনুন ছিল, গ্যাস ছিল না। উনুনের সামনে আমি, মা, ঠাম্মা, আমার বোন, আমার পিসি, আস্তে আস্তে পিসির বিয়ের পর আমার কাকি সবাই একসঙ্গে বসে চা খেতাম। কিছুটা সময় পড়া ফাঁকি দিয়ে একটু আড্ডা। বিয়ের পর ওই আড্ডাটা খুব মিস করেছি। তখন তো কলেজে পড়তে পড়তেই বিয়ে হয়ে যেত। আমার হয়ে গেছিল। বাপের বাড়ির সময়টা ভালোভাবে উপভোগ করার আগেই চলে এসেছি শ্বশুরবাড়ি। তবে শ্বশুরবাড়িতেও সেই থেকে মুখোমুখি আজও আমি আর আমার শাশুড়ি চা খাই আর আড্ডা দিই। আচ্ছা, ওদিকে তো চা খেয়েছি, তার মধ্যেই আগেই চলে এসেছিলো আজকে মালি এসছে। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছেদেরও যে একটু যত্ন করতে হয়, শীতকাল চলে গেছে, প্রচুর শুকনো ডাল, গাছের পাতার, গাছের নানা রকম সমস্যা, সেই জন্য মালি এসছে ডাল ছেটে কোনটা কতটা রাখা যায়, কিভাবে নতুন পাতা আবার গজাবে তার বন্দোবস্ত করছে। ওকে এই কাজ কিছুটা সময় আমি এসেও একটু দেখলাম, ভিডিও করলাম যে এই ডালটা একটু ছোট করে দাও। ওটা করতে করতেই চলে এসেছি রান্নায়। ছেলে খুব এঁচোড় খেতে ভালোবাসে, এঁচোড় চিংড়ি, আবার মেয়ে চিংড়িতে অ্যালার্জি, তাই নিরামিষ করে প্রথমে একটু এঁচোড়টা করে তারপরে চিংড়ি মাছটা মেশাবো আর একটু পার্শে মাছ করব। আজকে না একটা জায়গায় যাব, আমার বাড়ি থেকে খুব কাছেই, কিন্তু আজকে অনেক বছর বাদে যাব। ওই যে নিরামিষ চিংড়িটা, এঁচোড়টা হয়ে গেছে, এবার চিংড়িটা কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে দেবো। অনেক বছর, মোটামুটি 15 বছর ওখানে যাওয়া হয় না। আপনাদের সঙ্গে নিয়েই যাব। আগে রান্নাটা শেষ করি। এঁচোড় চিংড়ি তো হয়ে গেছে, 2টো বড় চিংড়ি ছিল, গলদা চিংড়ি, সেটা ছেলের জন্যই করলাম। মালাইকারির মতোই সংক্ষেপেই করেছি। এই যে জায়গায় যাব বলেছিলাম, এখন বিকেল 4টে, আমার ওই নিচের বৌদিকে নিয়ে এসছি। এটি হলো গোরক্ষনাথ মন্দির, মোটামুটি 1000 বছরের পুরনো। এটা মূল গেট ছিল আমি যখন ছোট ছিলাম, এখন এটা পরিত্যক্ত, এখান দিয়ে কেউ ঢোকে না। এই মানে মন্দির চত্বরের মধ্যে একটা থানা এবং একটা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আছে। এই যে সারি সারি দেওয়া বাইক দেখবেন, গাড়ি, এই যে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে, হয়তো কোনো কারণে যেগুলো পুলিশি হেফাজতে চলে গেছে, তার ক্লেম করেনি, কিন্তু এত অপরিষ্কার জায়গাটা। আমি যখন, আজ থেকে 40 বছর আগের কথা বলছি, আমি তখন স্কুলে পড়ি, আমি যখন আসতাম মন্দিরে ঢুকলে প্রাণ জুড়িয়ে যেত। একটু এগোতেই দেখলাম এই যে জায়গাটা, এই জলাশয়ের পাশে বড় বেদিতে আমার বাবা আমার মেয়ে যখন ছোট থাকতো নিয়ে আসতো। অবস্থা দেখেছেন আজকে? তবে একটা জিনিস আমরা ছোটোবেলা ছিল না, একটা গোশালা হয়েছে, যেটা কলকাতায় তো দেখাই যায় না, খুব ভালো লাগলো। ওইদিকে দেখুন নন্দী মহারাজও কিন্তু আছেন। আপনারা যদি কোনো দিন এখানে কেউ আসবেন মনে করবেন, ভিআইপি রুট দিয়ে তেঘরিয়া নেবে, টোটো বা রিক্সা করেও চলে আসতে পারেন। আচ্ছা, এটা হলো সমাধি বাগান, এখানকার সাধু সন্তদের সমাধি, সঙ্গে দেখবেন ছোট্ট ছোট কিছু সমাধি আছে। আমি নিয়ে যাব এখানকার জলাশয়ে, সেখানকার মাছ মারা গেলে এখানে সমাধি দেয়। ছোটোবেলা জানতাম ওই মাছ বলে কে নিয়ে রান্না করেছিল, তার 1 কড়াই রক্ত হয়ে গেছিল। এটা মূল মন্দির। চলুন ভিতরে যাই, জুতো খুলে ভিতরে প্রবেশ করি। 60 বিঘা জমি নিয়ে এই মন্দির, কিন্তু এখন বড়ই অপরিষ্কার। আমি যখন আজ থেকে 15 বছর আগে এসেছি, এত সুন্দর সেই মন্দিরের যে এই অবস্থা, খুব কষ্ট হচ্ছে। এত প্রাচীন একটা পুরনো মন্দির, একটু নজর যদি আমাদের প্রশাসন দেন খুব ভালো হয়। এটা আদি ধুনা বলে কথিত আছে যে কপিলমুনি এখানে বসেই সাধনা করতেন একসময়। তারপরে গোরখনাথ এসে তার কাছে এই জমিটি ভিক্ষে চান। তারপরে কপিলমুনির আশ্রম গঙ্গাসাগরে হয়ে যায়, এখানে গোরখনাথের আশ্রম। এই যে যেটা দেখছেন, এটা আদি ধুনা বলে। এটা কিন্তু আজকে 1000 বছর ধরে এই ধুনো চলছে। এই যে ওপরে কিছুটা ফাঁকা, এখান থেকে এই গ্যাসটা, কিন্তু এই আদি ধুনার মন্দির চত্বরটিও বড় অপরিষ্কার, বড় ভগ্নপ্রায়। ছোটোবেলা আসতাম, বিশেষ করে পরীক্ষার আগে, আদি ধুনার ছাইয়ের টিপ নিতাম। এটা একদম মূল মন্দিরে, যেখানে গোরক্ষনাথের
মূর্তি রয়েছে, গর্ভগৃহে রয়েছে রাম, গোরখনাথ, কপিলমুনি, ময়নাবতী। এই মন্দিরের পাশে বেশ অনেকটা চওড়া রাস্তা আছে, কিন্তু রাস্তা না, চওড়া জায়গা আছে যেখানে মন্দির প্রদক্ষিণ করা যায়। ছোটোবেলা পরীক্ষার আগে এসে, রেজাল্টের আগে এসে বিশেষ করে মন্দির প্রদক্ষিণ করতাম, প্রার্থনার জন্য করতাম, মনোবাসনা জানিয়ে। আজকে মনে হলো ঠাকুর আপনাদের দর্শন করিয়ে একবার প্রদক্ষিণ, 3 বার অন্তত আজকেও করব, প্রদক্ষিণ করে নেব। এই যে মন্দির প্রদক্ষিণ করতে করতে পিছনটা এসেছি, পিছনের এই জায়গায় কি সুন্দর বাগান ছিল। আজকে পেছনের অবস্থাটা একটু দেখাবো বলেই আপনাদের ব্যাক ক্যামেরায় দেখালাম। দেখেছেন অবস্থা? এই যে দূরে একটু জলাশয়টা দেখছেন, বলে এটা সুন্দরবনেরই একটা অংশ ছিল, বিদ্যাধরী নদীরই একটা অংশ। এখানে খুব বড় বড় মাছ আছে এখনও, যারা একদম পায়ের সামনে চলে আসে। নিয়ে যাব আপনাদের সেখানে। এখানে ভৈরবনাথের মূর্তি, এই মূল মন্দিরের মুখোমুখি দেখুন, ওখানে বাবা ভোলানাথের মন্দির। যখন ছোটোবেলা শিবরাত্রি করতাম তখন মায়ের সঙ্গে এই মন্দিরে আসতাম জল ঢালতে। এখনও শিবরাত্রিতে প্রচুর লাইন পড়ে বাবার মাথায় জল ঢালতে। যেহেতু শিবরাত্রি শেষ, তাই মন্দির চত্বর ফাঁকা। পৌষ সংক্রান্তির আগে যখন গঙ্গাসাগর মেলায় সমস্ত সন্ন্যাসীরা যান, তার আগে এখানে প্রচুর সাধু সন্তরা ভিড় করেন। মাঘী পূর্ণিমায় এখনও এখানে ভালো মেলা বসে। অর্জুনপুর চত্বরে চড়কের যে মেলা হয় সেটা হয়। এই যে শিব মন্দিরের ডান পাশে আছে হনুমানজির মন্দির, বিষ্ণুর মূর্তি। চলুন, এই যে বলছিলাম হনুমানজির মন্দির দেখে চলুন যাই ওই জলাশয়ের কাছে। ভালো ভিড় হয়েছে দেখলাম, চলে এসেছি, কিন্তু জলাশয়ের সামনে এসে মনটা খুব খারাপ হয়ে গেছে। এত জল ঘোলাটে যে দেখুন একটু আধটু দেখা যাচ্ছে মাছদের। এত পাউরুটি আর মুড়ি মাছেরা মানে আসছে হয়তো খেতে, কিন্তু জলের তলায়। আগে যেমন এত স্বচ্ছ জল ছিল, আমরা দূর থেকে দেখতে পারতাম মাছেরা আসতো। খুব ছোটোবেলা জানেন তো, বাবার সঙ্গে যখন আসতাম শুনতাম কোন সাধু মাছেদের নাম ধরে ডাকলে মাছেরা নাকি একদম পাড়ে চলে আসতো। এখন মাছেরা বেশ অনেকটা দূরেই থাকে, খুব পাড়ে আসতে কিন্তু আমি দেখলাম না, বা যদিও বা আসে এত জল ঘোলা। খুব মনটা খারাপ হয়ে গেছে জলটা দেখে এত বছর বাদে। সন্ধে নামার মুখে ফিরে যাব। মন্দির অবশ্য বিকেল 4টের থেকে রাত 8টা অবধি খোলা থাকে, কিন্তু আমাকে ফিরতে হবে। আবার দেখা হবে আরও কোনো নতুন গল্পের সাথে, আপনাদের সঙ্গে গল্প করব বলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।